ওয়েলকাম গাইজ। তো আমরা 5টি ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা ম্যাথ প্র্যাকটিস করেছি কোন কোন এক্সামের জন্য, না এসএসসি সিজিএল 2024 এবং রেলওয়ে এনটিপিসি 2024কে কেন্দ্র করে। তো রেলওয়ে এনটিপিসি 2024-ও তোমরা জানো যে একটি হিউজ ভ্যাকেন্সি আসবে, অ্যারাউন্ড 10 to 12K, এবং এসএসসি সিজিএল 2024-ও তোমাদের জন্য প্রায় 20K-র কাছাকাছি একটি ভ্যাকেন্সি আসতে চলেছে। তো আপাতত তোমরা যদি এই দুটি এক্সামকে ফোকাস করো, তো আলাদা করে অন্য কোনো এক্সামকে টার্গেট করে পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। কারণ এই যে দুটি এক্সাম, এই দুটি এক্সামের প্যাটার্ন অনেকটাই একরকম, স্পেশালি ম্যাথস কোশ্চেন্স। তো তোমরা যদি ম্যাথসের জন্য এই দুটি এক্সামের জন্য প্রিপারেশন নাও, আলাদা করে অন্য কোনো এক্সামের জন্য ম্যাথস তোমাকে প্র্যাকটিস করতে হবে না, সমস্ত এক্সামই কভার হয়ে যাবে। তো আমার মনে হয় এই ধরনের প্র্যাকটিস ক্লাস তোমরা অন্য কোথাও দেখোনি, যেখানে এই দুটি এক্সামকে টার্গেট করে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। দেখো আমি কীরকমভাবে প্রশ্নগুলোকে সাজিয়েছি। যেমন ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেটা রেলওয়ে এনটিপিসি CBT 1 2021 পেপার থেকে নেওয়া হয়েছে, এবং নেক্সট কোশ্চেনই তোমরা দেখতে পাবে যে সেই কোশ্চেনটি আবার আমরা এসএসসি সিজিএল 2023 একদম কারেন্ট পেপার থেকেই নিয়েছি। তো তোমাদের এরকমভাবেই আমি তোমাদের প্র্যাকটিস করাবো যে তোমরা একসঙ্গেই দুটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 1-এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে একটি 60 মিটার উঁচু বিল্ডিংয়ের শীর্ষ থেকে, একটি 60 মিটার উঁচু বিল্ডিংয়ের শীর্ষ থেকে একটি টাওয়ারের শীর্ষ এবং নিচের অবনমন কোণের মান যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা কত হবে সেটি নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে প্রশ্নটি ইংলিশ ভার্সনেও দিয়েছি এবং বাংলা ভার্সনেও দিয়েছি। তো যার যেটা সুবিধা হবে সে সেই ভার্সানে অঙ্ক পড়তে পারবে। এবার দেখো এই প্রশ্নের সমাধান তোমরা কী করে করবে, না এটি হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে তোমরা রেলওয়ে এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ের যে কোনো এক্সামে একটি প্রশ্ন দেখতেই পাবে। তার হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন সলভ করার জন্য তোমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট পরিষ্কার থাকা খুব দরকার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোন কনসেপ্টটি তোমার পরিষ্কার থাকতে হবে, সেটি হচ্ছে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটি কোণ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি যে একটি কোণ সবসময় 90 ডিগ্রি হবে। এবার 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি যে দুটি কোণ আছে তাকে আমরা সেই দুটি কোণের যোগফল কত জানি, না 90 ডিগ্রি হবে। কারণ ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180। তাহলে বাকি দুটি কোণের মধ্যে যদি একটি কোণের ভ্যালু 30 ডিগ্রি হয়, তাহলে আমরা মনে রাখবো যে 30 ডিগ্রির অপোজিটের যে সাইডটি আছে তার ভ্যালুকে যদি আমরা ধরে নিই, তাহলে এই কোণটি 30 ডিগ্রি হয়, তাহলে অপোজিট কোণটি ভ্যালু কত হবে, না 60 ডিগ্রি। কারণ এই দুটো কোণের যোগফল কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে যদি 30-র অপোজিটের যে সাইড আছে তার ভ্যালু যদি আমরা ধরে নিই, তাহলে 60-র অপোজিটের যে সাইড হবে তার ভ্যালু কত হবে, না h√3। আর 90 ডিগ্রির অপোজিটে যে ভাব আছে, মানে অতিভুজের লেন্থ কত হবে, অতিভুজের দৈর্ঘ্য হবে কত হবে, না 2h। অতিভুজের দৈর্ঘ্য কত হবে, না 2h। তাহলে এই জিনিসটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি 30 এবং 60 একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটি কোণ হয়ে থাকে, তাহলে 30-র অপোজিটের যে সাইড থাকবে তার √3 গুণ হবে 60-র অপোজিটের সাইডের লেন্থ, এবং অতিভুজের লেন্থ হবে ঠিক তার দুগুণ। তাহলে এবার চলে আসো অঙ্কে চলে আসি। দেখো জাস্ট এইটুকু কনসেপ্টেরও বেস করেই পুরো অঙ্ক হয়ে যাবে। প্রশ্নে কি বলা হয়েছে, না একটি 60 মিটার উঁচু বিল্ডিংয়ের শীর্ষ থেকে একটি টাওয়ারের শীর্ষ এবং নিচের অবনমন কোণের মান যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে অবনমন কোণ আমরা কী করে ড্র করি, এটা কিন্তু ক্লিয়ার থাকা খুব দরকার। এই হচ্ছে তোমার 60 মিটার উঁচু বিল্ডিং। বিল্ডিং থেকে দেখা হচ্ছে কাকে, না বিল্ডিং থেকে দেখা হচ্ছে একটি টাওয়ারকে। তাহলে যেহেতু বিল্ডিং থেকে টাওয়ারকে দেখা হচ্ছে, তার মানে অবভিয়াসলি বিল্ডিংয়ের হাইটের থেকে টাওয়ারের হাইট কম হবে। কারণ বিল্ডিংয়ের শীর্ষ থেকে দেখা হচ্ছে কাকে, না টাওয়ারের শীর্ষ এবং অগ্রভাগকে। তাহলে বলা হচ্ছে বিল্ডিংয়ের শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষের অবনমন কোণ কত, না 30 ডিগ্রি। বিল্ডিংয়ের শীর্ষ থেকে টাওয়ারের শীর্ষে অবনমন কত 30 ডিগ্রি, তাই তো একদম। তাহলে অবনমন কোণ আমরা কী করে ড্র করি, না এই যে টাওয়ার এবং বিল্ডিং, এটা হচ্ছে টাওয়ার এবং এটা হচ্ছে বিল্ডিং, এটি হচ্ছে বিল্ডিং এবং এটি হচ্ছে টাওয়ার। তাহলে বিল্ডিংয়ের অগ্রভাগ এবং টাওয়ারের অগ্রভাগ একই স্ট্রেট লাইনের ওপর আছে, তাই তো। তাহলে এই স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল করে যদি বিল্ডিংয়ের শীর্ষবিন্দুতে আমি একটি লাইন ড্র করি, এবং এই লাইনটি বিল্ডিংয়ের শীর্ষভাগ এবং টাওয়ারের শীর্ষভাগের কানেক্টিং লাইনের সঙ্গে যে কোণ তৈরি করেছে তাকেই আমরা বলবো কি,
অবনমন কোণ। তাহলে এই অবনমন কোণের ভ্যালু কত বলা হয়েছে? 30 ডিগ্রি। তাহলে দেখো এই টাওয়ারের যে শীর্ষবিন্দু, সেই বিন্দুতে যদি এই বেস লাইনের সঙ্গে আমরা একটা প্যারালাল লাইন ড্র করি তাহলে বলবো যে এই কোণটির ভ্যালু যদি 30 ডিগ্রি, এই কোণটির ভ্যালুও 30 ডিগ্রি হবে। এটা কী করে আমরা বললাম না? আমরা সবাই জানি যে দুটি লাইন যদি প্যারালাল হয় এবং তাদের একটি কমন ভেদক থাকে তাহলে কি হয় না, এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হয়। এদের কি বলে থাকি আমরা? একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সবসময় সমান হবে এবং সেই কনসেপ্ট থেকে আমি বললাম যে এই কোণটির ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, এই কোণটির ভ্যালু কত হবে? 30 ডিগ্রি হবে। এবার জাস্ট এই বি ধরে নাও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এবং এটার নাম দিয়ে দিলাম আমি হচ্ছে সি। ঠিক আছে, আর এই দুটো পয়েন্টের নাম দিলাম এ এবং ডি। তাহলে এই বিসিটি, এই যে ট্রায়াঙ্গেলটি, এই বিসিটি ট্রায়াঙ্গেল এটা কী ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই কোণটির ভ্যালু 30 ডিগ্রি, তাহলে অপোজিট কোণের ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে দেখো 30 ডিগ্রির অপোজিটে যে সাইড আছে মানে বিসি এর লেন্থ আমি যদি এইচ ধরে নিই, তাহলে তুমি বলবে সিটির লেন্থ কত হবে? H√3। একদম ঠিক, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে যেহেতু এই সিটির সঙ্গে আবার এডি প্যারালাল এবং দেখো এই এসি আর ডিটি এরাও প্যারালাল, তাহলে এটি কি একটি কি না, এটি একটি আয়তক্ষেত্র যার এই কোণটা 90 ডিগ্রি। তার মানে এই আয়তক্ষেত্রের H√3 যদি সিটির ভ্যালু হয়, এডির ভ্যালু কত হবে না? H√3। ভেরি গুড। এবার দেখো আমরা চলে আসি নেক্সট পার্টে। বলেছে যে একটি টাওয়ারের শীর্ষ এবং নিচের অবনমন কোণের মান যথাক্রমে 30 এবং 60। তাহলে আমরা দেখছি কোথা থেকে না, এই বিল্ডিংয়ের শীর্ষ থেকে। কাকে দেখছি? টাওয়ারের শীর্ষ এবং টাওয়ারের অগ্রভাগকে। তাহলে টাওয়ারের অগ্রভাগ মানে কি? ডি পয়েন্ট। তাহলে বি আর টি যদি কানেক্ট করে দিই এবং বি আর ডি কানেক্ট করে দিই, তাহলে এই বিডি স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটি আমরা ড্র করেছিলাম, এর সঙ্গে যে কোণ করবে সেটাই হচ্ছে অবনমন কোণ। কার অবনমন কোণ না? বিল্ডিংয়ের শীর্ষ থেকে টাওয়ারের অগ্রভাগের অবনমন কোণ। এবং এর ভ্যালু কত দেওয়া হয়েছে? এর ভ্যালু দেওয়া হয়েছে 60 ডিগ্রি। তাহলে এবার তোমরা আমাকে বলো, যদি এই কোণটার ভ্যালু 60 ডিগ্রি হয়, তাহলে কি আমরা বলতে পারি না যে এই কোণটার ভ্যালুও 60 ডিগ্রি? বলবে হ্যাঁ অবশ্যই বলতে পারি দাদা, কারণ এটা হচ্ছে ঠিক এই কনসেপ্টের উপর বেস করেই দাঁড়িয়ে আছে। কারণ এই লাইনটির সঙ্গে আমরা এডি লাইন প্যারালাল করে ড্র করেছিলাম এবং বিডি ভেদক, তার মানে কি এই দুটি কোণ কী কোণ হবে না? একান্তর হবে। তাহলে এবার দেখো এই বিএডি এই ট্রায়াঙ্গেলের মধ্যেও দেখতে পাচ্ছি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে এবং যার একটি কোণ 60 ডিগ্রি, তার মানে অপর কোণ অবভিয়াসলি কি 30 ডিগ্রি। তাহলে এবার দেখো এই এ বিডি এই কোণটা 30 ডিগ্রি হলে এর অপোজিটে যদি H√3 থাকে, তাহলে H√3কে আমরা ধরতে পারি যে এই হচ্ছে এইচের সঙ্গে ইকুয়াল বা এক্স বলতে পারি। H√3 আমরা কি বলতে পারি? এক্স বলতে পারি। তাহলে তুমি কি বলবে যে বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু কত হবে? যদি 30 ডিগ্রির অপোজিটে এক্স থাকে, তাহলে 60 ডিগ্রির অপোজিটে কী হবে? X√3। তার মানে H√3-র সঙ্গে আর √3 গুণ, তার মানে 3H। তাহলে এবার আমাকে দেখো নির্ণয় করতে হবে কার ভ্যালু না, টাওয়ারের উচ্চতা মানে ডিটির ভ্যালু নির্ণয় করতে হবে। আর যাহাই ডিটির ভ্যালু তাহাই হচ্ছে এসির ভ্যালু। তাহাই কার ভ্যালু? এসির ভ্যালু। এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই 3H কার ভ্যালু? এই বিএ হচ্ছে বিল্ডিংয়ের হাইট। বিল্ডিংয়ের হাইট কত বলা হয়েছে? বিল্ডিংয়ের হাইট বলা হয়েছে 60 মিটার। তার মানে 3H-এর ভ্যালু বলা হয়েছে কত? 60। তার মানে H-এর ভ্যালু কত না 20। এইচের ভ্যালু হচ্ছে 20 মিটার। নির্ণয় করতে হবে কার ভ্যালু? এসির ভ্যালু। আর এই এসির ভ্যালু আমরা কী করে পাবো? যদি এই পুরো এবি থেকে বিসি বিয়োগ করে দিই, আর পুরো এবি থেকে বিসি বিয়োগ করা মানে 2H-এর ভ্যালু। তাহলে 3H-এর ভ্যালু 60 হয়, তাহলে 2H-এর ভ্যালু কত হবে না 40 মিটার। কত হবে? 40 মিটার। তার মানে আমরা পেয়ে গেলাম যে এই যে টাওয়ারটি তার উচ্চতা কত হবে? 40 মিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো চলে আসি নেক্সট প্রশ্নে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 2-তে। যে প্রশ্নটি নেওয়া হয়েছে সিজিএল 2023 টিয়ার 1 পেপার থেকে, একদম কারেন্ট এক্সাম পেপার থেকে। এবং এই প্রশ্নটি নেওয়ার পেছনে একটি কারণ আছে, সেটি হচ্ছে এটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটি স্পেশাল পার্টকে, যেটি হচ্ছে সার্কুলার ট্র্যাক বা এটি বৃত্তাকার ট্র্যাকের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এই প্রশ্নটি নেওয়া হয়েছে। এবং এই প্রশ্নটি তোমরা যদি সলভ করতে পারো, তাহলে বৃত্তাকার ট্র্যাকের ওপর সমস্ত প্রশ্ন সলভ করতে পারবে।
তাহলে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, 1200 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকের চারপাশে একটি বিন্দু থেকে শুরু করে এ, বি এবং সি একই সাথে দৌড়তে শুরু করে, যথাক্রমে 2 মিটার/সেকেন্ড, 4 মিটার/সেকেন্ড এবং 6 মিটার/সেকেন্ড গতিতে। তাহলে বলা হয়েছে একটি সার্কুলার ট্র্যাক আছে। তাহলে আশা করি ছোটোবেলা তোমরা সবাই স্কুলে দৌড় প্রতিযোগিতায় নাম দিতে, এবং সেখানে কী হতো, একটা মাঠের গোল করে একটি বৃত্তাকার ট্র্যাক কেটে দেওয়া হতো এবং তার মধ্যে তোমাদের দৌড়াতে হতো। ঠিক সেরকমই এক্সপিরিয়েন্স এখানেও তোমাদের হতে চলেছে। দেখো, এটি হচ্ছে বৃত্তাকার ট্র্যাক। সেই ট্র্যাকটির একটি পয়েন্ট থেকে সবাইকে যাত্রা শুরু করতে হয়, স্বাভাবিক ব্যাপার, দৌড় প্রতিযোগিতা এটাই হয়ে থাকে। এবং এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়েছে, এবং এই পয়েন্ট থেকে 3জন যাত্রা শুরু করেছে, কে কে, এ, বি এবং সি, এবং তারা একই সময় একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। বলা হয়েছে এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এর গতিবেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে। বি এর গতিবেগ কত বলা হয়েছে? বি এর গতিবেগ বলা হয়েছে 4 মিটার/সেকেন্ড, এবং সি এর গতিবেগ বলা হয়েছে 6 মিটার/সেকেন্ড। এবার বলা হয়েছে এ এবং বি একই দিকে দৌড়াচ্ছে, এ এবং বি একই দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। এ এবং বি একই দিকে দৌড়াচ্ছে, যেখানে এ এর গতিবেগ কত, 2 মিটার/সেকেন্ড, এবং বি এর গতিবেগ বলা হয়েছে 4 মিটার/সেকেন্ড। খুব ভালো কথা। এবার বলা হয়েছে যে সি অন্য দুজন যেদিকে দৌড়াচ্ছে তার বিপরীত দিকে দৌড়াচ্ছে। তাহলে এ আর বি যদি এইদিকে দৌড়ায়, এদিকে মানে কি, এ অ্যান্টি ক্লকওয়াইজ দৌড়াচ্ছে, তাহলে সি দৌড়াচ্ছে ক্লকওয়াইজ। ধরে নিয়েছে এটা উল্টোও হতে পারে, কিন্তু মনে রাখবো কি না, এ আর বি যেদিকে যাবে সি তার উল্টো দিকে যাবে। আর সি এর গতিবেগ কত বলা হয়েছে না, 6 মিটার/সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার। তাহলে প্রশ্নে বলা হয়েছে ঠিক কত সময় পর তাদের প্রথমবার দেখা হবে, ঠিক কত সময় পর প্রথমবার দেখা হবে। আর বলেছে এই ট্র্যাকটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার, ট্র্যাকের দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটারের দৈর্ঘ্য, ট্র্যাকের দৈর্ঘ্য। তার মানে এই বৃত্তের পরিধি হচ্ছে কত না, 1200 মিটার। তাহলে এবার আমি কি করব? আমার এটা করতে হবে, সেটি হচ্ছে যদি এ আর বি একই দিকে যায়, তাহলে তারা প্রথম কোন সময়ে মিলিত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এ আর বি একই দিকে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত, এদের আপেক্ষিক গতি কত বা রিলেটিভ স্পিড কত আমরা কী করে পাবো না, যেহেতু এরা একই দিকে যাচ্ছে তাহলে এদের ইন্ডিভিজুয়াল যে গতিবেগ তার ডিফারেন্স বার করলেই, তাদের মধ্যে ডিফারেন্স বার করলেই আমি পেয়ে যাবো এদের রিলেটিভ স্পিড কত। রিলেটিভ স্পিড কত? 4 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 2 মিটার/সেকেন্ড হচ্ছে এদের রিলেটিভ স্পিড। তাহলে আমরা জানি যে এ আর বি এর প্রথমবার কখন দেখা হবে? এ আর বি এর প্রথমবার দেখা হবে কখন? তার জন্য আমায় কী করতে হবে? আমরা সবাই জানি যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করলেই আমরা কী পেয়ে যাব না, কোন সময় তারা মিট করবে বা প্রথমবার দেখা হবে। ডিস্টেন্স কত দেওয়া আছে না, 1200 মিটার। টোটাল ট্র্যাকটাই হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হচ্ছে 1200 মিটার। আর রিলেটিভ স্পিড কত না, 2 মিটার/সেকেন্ড। তাহলে 1200/2 করলে আমরা কত পাবো? 600 সেকেন্ড পর তাদের দেখা হবে, 600 সেকেন্ড পরে তাদের দেখা হবে। এবার আমার সি কিন্তু আলাদা পড়ে গেছে। তাহলে এবার সি এর সঙ্গে বি এর অথবা এর যদি প্রথমবার কখন দেখা হবে সেটা নির্ণয় করে নিই, তাহলেই আমরা পেয়ে যাব যে 3জনে কখন দেখা করবে। তাহলে তোমরা যে কোনো একজনকে চুজ করবে এ আর বি এর মধ্যে, তার সঙ্গে তোমরা সি এর ফার্স্ট টাইম কখন মিট হবে সেটি নির্ণয় করবে। তাহলে ধরে নিলাম যে এ এর সঙ্গে সি আমি বের করছি, বা বি এর সঙ্গে সিও করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি এ এর সঙ্গে সি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা বি এর সঙ্গে সি নির্ণয় করে নেবে নিজেরা। তাহলে এর সঙ্গে সি প্রথমবার কখন দেখা করবে? এর রিলেটিভ স্পিড কত? 2 মিটার/সেকেন্ড। সি এর রিলেটিভ স্পিড এর ইন্ডিভিজুয়াল স্পিড কত? 2 মিটার/সেকেন্ড। সি এর ইন্ডিভিজুয়াল স্পিড কত? 6 মিটার/সেকেন্ড। এবার যেহেতু এ আর সি পরস্পর বিপরীতে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে? এ আর সি, এ এবং সি, এদের রিলেটিভ স্পিড কত হবে বা আপেক্ষিক গতিবেগ কত হবে? তোমরা জানো যে যখন দুজন ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে তাদের রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করতে হয়? তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের যোগ করে। তাহলে 6 আর 2 এর যোগফল কত হবে? 8 মিটার/সেকেন্ড। তার মানে 8 মিটার/সেকেন্ড হবে এদের রিলেটিভ স্পিড। তাহলে এ আর সি এর মধ্যে প্রথমবার কখন দেখা হবে?
তুমি বলবে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। দাদা ডিস্টেন্স কত না 1200 মিটার, আর রিলেটিভ স্পিড কত না 8 মিটার পার সেকেন্ড। তাহলে 1200/8 করলে কত হয়? 1200/8 করলে কত হয়? তুমি বলবে 150 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ড পরে এদের দেখা হবে, তাই তো? 150 সেকেন্ড পরে এদের দেখা হবে। তাহলে প্রথমবার এ আর বি এর দেখা হচ্ছে 600 সেকেন্ড পরে, আর প্রথমবার এ আর সি এর দেখা হচ্ছে 150 সেকেন্ড পরে। তাহলে এ বি এবং সি এর প্রথমবার কখন দেখা হবে? প্রথমবার কখন দেখা হবে কী করে নির্ণয় করব বলো? জাস্ট এ আর বি এর প্রথমবার কখন দেখা হয়েছিল? 600 সেকেন্ড পরে দেখা হয়েছিল। আর এ আর সি এর প্রথমবার কখন দেখা হলো? 150 সেকেন্ড পরে দেখা হলো। তাহলে এ বি এবং সি এর প্রথমবার দেখা হবে কখন? না এই 600 সেকেন্ড আর 150 সেকেন্ডের আমি কি করে দেবো? লসাগু করে দেবো। তাহলেই পেয়ে যাব এ বি আর সি প্রথমবার কখন দেখা হয়েছিল। তাহলে 600 সেকেন্ড আর 150 সেকেন্ডের লসাগু কত হবে? 600 সেকেন্ড আর 150 সেকেন্ডের লসাগু হবে কত না 600 সেকেন্ড। তাহলে বলো 600 সেকেন্ড পরে তাদের প্রথমবার দেখা হয়েছিল, আর 600 সেকেন্ডকে যদি আমরা মিনিটে ট্রান্সফার করে কী করবো? 60 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কি বলবো না 10 মিনিট পরে তাদের প্রথমবার দেখা হয়েছিল। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, এবং এই কনসেপ্টটি আমি তোমাদের জন্য আলাদা করে আরেকবার বোঝানোর জন্য আমি 3টে কেস তোমাদের জন্য নিয়ে এসেছি। সার্কুলার ট্র্যাকের ওপর 3টি কনসেপ্ট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে সার্কুলার ট্র্যাক বা বৃত্তীয় যদি কোনো ট্র্যাক থাকে এবং সেখানে যদি দৌড় প্রতিযোগিতা হয়, তাহলে সেই ধরনের প্রশ্নে আমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। 3টি কনসেপ্ট কী কী? ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যদি একটি সার্কুলার ট্র্যাক তোমাদের দেওয়া থাকে, ধরো এখানে একটি সার্কুলার ট্র্যাক আমি তোমাদের জন্য ড্র করে রেখেছি, এবং এই সার্কুলার ট্র্যাকের মধ্যে দুজন ব্যক্তিতে দৌড় প্রতিযোগিতা করছে, কে কে? এ এবং বি। এবং যেখানে এ এর স্পিড বলা হয়েছে স্মল এ মিটার পার সেকেন্ড, এবং বড় বি এর গতিবেগ বলা হয়েছে স্মল বি মিটার পার সেকেন্ড। এবং এই পুরো ট্র্যাকটির লেন্থ বা পরিধি, ট্র্যাক যেহেতু বৃত্তীয়, তাই এখানে আমরা কি বলবো যে ট্র্যাকের লেন্থ কত না এই বৃত্তের পরিধির সঙ্গে সমান। তাহলে বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স যা হবে সেটি হবে ট্র্যাকের দৈর্ঘ্য। তাহলে ট্র্যাকের দৈর্ঘ্য এখানে ধরে নিলাম আমি বড় হাতের এল। তাহলে এই বড় হাতের এল যদি তোমার ট্র্যাকটির দৈর্ঘ্য হয়, তাহলে এই ট্র্যাকের মধ্যে দুজন দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করে থাকে, তাহলে এদের মধ্যে 2 ধরনের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন কি না প্রথমবার কখন তারা দেখা করবে, এবং স্টার্টিং পয়েন্টে মানে যেখান থেকে তারা স্টার্ট করেছে, ধরো এই যে লাইনটা ড্র করা হয়েছে এই লাইনতে তারা দুজনে একই সময় যাত্রা শুরু করেছে, তাহলে এই স্টার্টিং পয়েন্টে কখন দেখা হবে। তাই এই 2 ধরনের প্রশ্ন হতে পারে। এবং এর ডাইরেক্ট ফর্মুলা তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি। এই ডাইরেক্ট ফর্মুলা মনে রাখলে তোমরা সবসময় এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবে। কিন্তু এই ফর্মুলাটি মনে রাখার আগে যেটা তোমাদের মনে রাখতে হবে কনসেপ্ট কী। কনসেপ্ট কী বলছে দেখো, এই একই জায়গা থেকে, এই স্থান থেকে, এই যে ইয়েলো কালারের লাইনটা ড্র করা হয়েছে এটি হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট। তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে তারা একই সময় একই সঙ্গে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এবং যাত্রা শুরু করার সময় দেখা গেল যে এ এর স্পিড হচ্ছে বেশি এবং বি এর স্পিড হচ্ছে কম। তাহলে তোমরা আমাকে বলো, যদি এরা এই ট্র্যাকে যাত্রা করে, তাহলে যেহেতু এ এর স্পিড আমি জেনে গেছি অলরেডি বেশি, তাহলে কখনো কি এই পুরো ট্র্যাকের মধ্যে প্রথমবার যখন এ পুরো ট্র্যাকটা ঘুরে ফেলবে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার স্টার্টিং পয়েন্টে চলে আসবে, তার মধ্যে কি বি কখনো একে টাচ করতে পারবে? কখনোই না, কারণ সবসময় এ আগে দৌড়াবে এবং তার পিছনে পিছনে বি দৌড়াবে, যদি তারা কনস্ট্যান্ট স্পিড নিয়ে দৌড়ায়। তা যদি মধ্যিখানে বি তার স্পিড না বাড়ায়, তুমি বলবে হ্যাঁ একদম ঠিক দাদা, কোনো দিন এর সঙ্গে বি মিট করতে পারবে না এই ফার্স্ট ট্র্যাকে। তাহলে কখন তারা মিট করবে তখনই যখন ঘুরতে ঘুরতে এমন পজিশান হবে যে এ যার স্পিড বেশি সে পেছন দিক থেকে এসে বিকে ধপ্পা না করে, ঠিক আছে? তাহলে যখন এ পেছন দিক থেকে এসে বিকে ধপ্পা করবে তখনই কিন্তু কি হবে না এর সঙ্গে বি এর মিলন ঘটবে। আদারওয়াইজ কখনোই সম্ভব নয় এর সঙ্গে মিলন হওয়া বি এর, কারণ এর স্পিড হচ্ছে বেশি। দেখো এ এর স্পিড এখানে ধরে নিলাম 30 মিটার পার সেকেন্ড এবং বি এর স্পিড ধরলাম 20 মিটার পার সেকেন্ড। তার মানে এবং এই ট্র্যাকটির লেন্থ এল আমি যেটাকে 600 মিটার আমি ধরেছি,
ধরে নিচ্ছি সাপোজ যে ট্র্যাকটির লেন্থ হলো 600 মিটার, তাহলে এই যখন 30 মিটার আর 20 মিটার দেখতে পাচ্ছি, 30 মিটার/সেকেন্ড এবং 20 মিটার/সেকেন্ড দেখতে পাচ্ছি এ এবং বি এর স্পিড, তাহলে তুমি বলবে যে 30 মিটার/সেকেন্ড যার স্পিড সে সবসময় আগে পৌঁছাবে এবং যার স্পিড 20 মিটার/সেকেন্ড সে পরে পৌঁছাবে। তাহলে ফার্স্ট এই 600 মিটারের যদি রান হয় তাহলে কখনোই এ আর বি এর সঙ্গে মিলন বা দেখা হওয়া সম্ভব নয় ফার্স্ট ট্র্যাকে, তাই তো? বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। এবার যদি লক্ষ্য করো তোমরা, দেখো প্রথম সেকেন্ডে এ 30 মিটার যাচ্ছে এবং বি প্রথম সেকেন্ডে 20 মিটার যাচ্ছে। তার মানে ফার্স্ট সেকেন্ডে, এক সেকেন্ডে তাদের মধ্যে কতটা ডিস্টেন্স হচ্ছে না 10 মিটারের গ্যাপ হচ্ছে। তাহলে এই যে আমি বললাম যে এ পেছন দিক থেকে এসে বিকে কী করবে, ধপ্পা করবে। তাই ধপ্পা করার জন্য কি করতে হবে না একে পুরো 600 মিটারের রাউন্ড, পুরো 600 মিটার বা এই পরিসীমার বা পরিধির রাউন্ড বা সার্কুলার ট্র্যাকটির যে টোটাল লেন্থ, সেই লেন্থটি তাকে কী করতে হবে, কভার করতে হবে, তবেই সে পেছন দিক থেকে সে ধপ্পা করতে পারবে। তাহলে এক সেকেন্ডে তাদের মধ্যে 10 মিটারের গ্যাপ তৈরি হয়। তাহলে যখন এই গ্যাপটি 600 মিটার হবে, যখন এই গ্যাপটি 600 মিটার হবে, তখনই কি হবে না এ আর বি এর মধ্যে প্রথম দেখা হবে। তাহলে 10 মিটার থেকে 600 মিটার, 10 মিটার থেকে আমরা দেখতে পাচ্ছি 600 মিটার হচ্ছে, কত ডিফারেন্স হচ্ছে বা কত গুণ হচ্ছে? তুমি বলবে 60 গুণ হচ্ছে দাদা, 60 গুণ, তাই তো? তার মানে 60 গুণ টাইমও লাগবে, যেহেতু 60 গুণ ডিস্টেন্স আমাকে তৈরি করতে হচ্ছে, তাহলে টাইমও লাগবে 60 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক সেকেন্ডেই তাদের মধ্যে 10 মিটারের গ্যাপ হয়, 10 মিটারের গ্যাপ হয়। তাহলে 600 মিটারের গ্যাপও তাদের কত সময় লাগবে না 60 সেকেন্ড সময় লাগবে, 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ড বা 1 মিনিট পরেই তাদের প্রথমবার দেখা হবে। এবং এই যে কনসেপ্টটি, এই কনসেপ্টটির ওপরই বেস করেই তোমাদের জন্য তৈরি হয়েছে এই ফর্মুলাটা। তাদের প্রথমবার কখন দেখা হচ্ছে না টোটাল ডিস্টেন্স অফ দ্য ট্র্যাক, যেটা হচ্ছে আমি ধরেছি এল, এই ট্র্যাকটির টোটাল লেন্থ, ট্র্যাকটির লেন্থ কত না এল ধরে নিয়েছিলাম। তাহলে এল বাই এই যে দুটি মানুষ এখানে যাত্রা করেছে, দুটি মানুষের বেগ কী কী বলা হয়েছে না 30 মিটার/সেকেন্ড এবং 20 মিটার/সেকেন্ড, যাকে আমরা স্মল এ এবং স্মল বি দিয়ে ডিনোট করেছি। তাহলে স্মল এ আর স্মল বির মধ্যে যার ডিফারেন্স, এটি হচ্ছে কি রিলেটিভ স্পিড। তাহলে এই টোটাল ট্র্যাকটি তারা যদি তাদের রিলেটিভ স্পিড নিয়ে দৌড়ায়, তাহলে যে সময় কভার করবে সেটাই হচ্ছে তাদের ফার্স্ট টাইম মিটিংয়ের টাইম, প্রথমবার কখন তাদের দেখা হবে। তাহলে প্রথমবার তাদের দেখা হওয়ার ফর্মুলা কি, এল বাই এ ডিফারেন্স বি, যেখানে এল কি ডিনোট করছে না টোটাল লেন্থ এই ট্র্যাকটির, আর এ ডিফারেন্স বি মানে কি না এ আর বি এর মধ্যে রিলেটিভ স্পিড। যেহেতু তারা একই দিকে যাত্রা করছে তাই রিলেটিভ স্পিড আমরা কি করব না বিয়োগ করব, ডিফারেন্স বার করব। এবার ডিফারেন্স, যেহেতু স্পিড কখনো মাইনাস হতে পারে না, পজিটিভ স্পিড নিতে হবে, তাই আমরা ডিফারেন্স করেছি। যার স্পিড বেশি তার থেকে আমরা যার স্পিড কম তাকে আমরা কি করব, সাবস্ট্রাক্ট করব, বিয়োগ করব। তাহলে এ ডিফারেন্স বি হচ্ছে কি না এ আর বি এর রিলেটিভ স্পিড। তাহলে দেখো 600 মিটার লেন্থ ধরেছিলাম, তাহলে এল এর ভ্যালু কত ছিল না 600, ঠিক আছে। আর এর রিলেটিভ স্পিড কত 30 মিটার/সেকেন্ড, আর সরি এর ইন্ডিভিজুয়াল স্পিড কত 30 মিটার/সেকেন্ড এবং বি এর ইন্ডিভিজুয়াল স্পিড কত 20 মিটার/সেকেন্ড। তাহলে 30 - 20 মানে 10 মিটার/সেকেন্ড হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। তাহলে 600/10 করলে আমরা কত পাই 60 সেকেন্ড, মানে 1 মিনিট পরে তাদের প্রথমবার দেখা হবে। দেখো এখানেও আমরা এই সেম আনসারই নির্ণয় করেছিলাম। তাহলে এই কনসেপ্ট থেকেই এসছে আমাদের এই ফর্মুলা। তাহলে ফার্স্ট টাইম তাদের কখন মিট করবে তার ফর্মুলা কি না টোটাল লেন্থ অফ দ্য ট্র্যাক, টোটাল লেন্থ এই ট্র্যাকটির টোটাল লেন্থ বাই তাদের রিলেটিভ স্পিড। এবার যেহেতু তারা একই দিকে যাত্রা করছে তাই রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো, তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্স করে। তাহলে এই হলো তোমাদের প্রথম প্রশ্নের আনসার, প্রথমবার কখন তাদের দেখা হবে। এবার নেক্সট টাইম তারা স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন কী না নেক্সট কোশ্চেন কী হতে পারে, তারা স্টার্টিং পয়েন্টে কখন দেখা করবে। তাহলে স্টার্টিং পয়েন্টে দেখা করার জন্য তারা একই দিকে যাক, সেম ডাইরেকশানে যাক বা অপোজিট ডাইরেকশানে যাক, ফর্মুলা সবসময় একই, ফর্মুলা সবসময় একই। ফর্মুলা কি না প্রত্যেক ব্যক্তি মানে এ এবং বি তাদের ইন্ডিভিজুয়াল যত টাইম লাগে এই পুরো ট্র্যাকটা কভার করতে, দেখতে পাচ্ছি না এ তার নিজস্ব স্পিড কত স্মলে, তার নিজস্ব স্পিড কত স্মলে, তাকে কত ডিস্টেন্স কভার করতে হচ্ছে না এল ডিস্টেন্স। তাহলে এর কত টাইম লাগছে এই পুরো ট্র্যাকটিকে কভার করতে না ডিস্টেন্স বাই স্পিড করলে আমি পেয়ে যাবো কি টাইম, তাহলে এল মিটার বাই এ
মিটার পার সেকেন্ড, তাহলে এল বাই এ সেকেন্ড লাগছে এর পুরো ট্র্যাকটিকে কভার করতে। আর বি এর ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগছে, না পুরো ট্র্যাকটির লেন্থ তো সেম এলই আছে, তার স্পিড কত, না স্মল বি, তাহলে এল বাই বি লাগছে তার পুরো ট্র্যাকটি কভার করতে, এল বাই বি সেকেন্ড, আর এটি হচ্ছে এল বাই এ সেকেন্ড। তাহলে এই যে দুই ইন্ডিভিজুয়াল টাইম, এই ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম করলে আমি পেয়ে যাব তারা প্রথমবার কখন এই স্টার্টিং পয়েন্টে দেখা করবে। তাহলে প্রথমবার স্টার্টিং পয়েন্টে দেখা করার জন্য যে ফর্মুলা সেটি হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম, এবং সেটাই এখানে লেখা হয়েছে, দেখো এলসিএম অফ এল বাই এ কমা এল বাই বি। তাহলে এল বাই এ মানে কি, না এ ব্যক্তির, বড় হাতের এ ব্যক্তির কত সময় লেগেছে এই পুরো ট্র্যাকটিকে একবার রাউন্ড করতে, আর বড় হাতের বি ব্যক্তির এই পুরো ট্র্যাকটাকে একবার রাউন্ড করতে কত সময় লেগেছে, না এল বাই বি। তাহলে এল বাই এ আর এল বাই বি এর ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম করলে আমি পেয়ে যাব তারা প্রথমবার কখন দেখা করেছে, তাদের প্রথমবার কখন দেখা হয়েছে স্টার্টিং পয়েন্টে। ঠিক আছে, তাহলে স্টার্টিং পয়েন্টে দেখা করার জন্য তারা সেম ডাইরেকশানে যাক বা অপোজিট ডাইরেকশানে যাক, ফর্মুলা কিন্তু সবসময় একই হবে। বোঝা গেল? বলবে হ্যাঁ দা একদম ঠিক। সার্কুলার ট্র্যাকের নেক্সট কেস, নেক্সট আমার কাছে কী অপশান হতে পারে, না যদি একটি সার্কুলার ট্র্যাকে দুই ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা যদি একে অপর বিপরীতে যাত্রা করে। দেখো এখানে একটি সার্কুলার ট্র্যাক ড্র করে রেখেছি, এই সার্কুলার ট্র্যাকের লেন্থ বললাম আমি এল, এবং এই সার্কুলার ট্র্যাকের একটি পয়েন্ট থেকে, নির্দিষ্ট পয়েন্ট থেকে, ধরো এই ইয়েলো কালারের লাইনটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে দুজন ব্যক্তি এ এবং বি একই সময় যাত্রা শুরু করলো, কিন্তু পরস্পরের বিপরীতে যাত্রা করেছে। তাহলে আমার এখানেও কিন্তু এই দুটো প্রশ্নই হতে পারে। ফার্স্ট কি, প্রথমবার তাদের কখন দেখা হবে, আর নেক্সট প্রশ্ন কী হতে পারে, তারা স্টার্টিং পয়েন্টে কখন এসে মিলিত হবে। তাই তো, তাহলে প্রথমবার তাদের কখন দেখা হবে, না প্রথমবার দেখা হওয়ার জন্য আমাকে যেটা ভাবতে হবে, ভালো করে বুঝবে, এখানে দেখো এল ডিস্টেন্স আমি সেম ধরলাম, যে এল এই টোটাল যে সার্কুলার ট্র্যাকটার লেন্থ হচ্ছে 600 মিটার, এবং এ ব্যক্তি যার স্পিড আমি ধরলাম 30 মিটার পার সেকেন্ড, এবং বি ব্যক্তির স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা আমাকে বলো, তারা যদি এই স্টার্টিং পয়েন্ট থেকে একই সময় যাত্রা শুরু করে, তাহলে ফার্স্ট 1 সেকেন্ড যাওয়ার পর এ কত দূরত্ব যাবে, না তুমি বলবে 30 মিটার দূরত্ব যাবে, বি কত দূরত্ব যাবে, 20 মিটার যাবে। তাহলে টোটাল 1 সেকেন্ডে এ আর বি মিলিত হবে টোটাল কত ডিস্টেন্স কভার করবে, না এ কভার করবে 30 মিটার ডিস্টেন্স আর বি কভার করবে 20 মিটার ডিস্টেন্স। তার মানে টোটাল 50 মিটার ডিস্টেন্স কভার হচ্ছে কত সেকেন্ডে, না 1 সেকেন্ডে। তারা যদি প্রথমবার মিলিত হতে চায়, তাহলে নিশ্চয়ই এরমভাবেই কোনো একটা জায়গায় এসে এখানে মিলিত হবে, যেখানে এ ছুটতে ছুটতে এখানে চলে আসবে এবং বি ছুটতে ছুটতে এখানে চলে আসবে। তাহলে প্রথমবার মিলিত হওয়ার জন্য এদের দুজনকে মিলিতভাবে টোটাল কত ডিস্টেন্স যেতে হবে, তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা গেছে হচ্ছে এ, আর বাকিটুকু রাস্তা কে গেছে, না বি। তাহলে তোমরা আমাকে বলবে যে এ আর বি মিলিতভাবে এই টোটাল সার্কুলার ট্র্যাকটির যে পরিধি বা পরিসীমা সেটাই কভার করেছে, তাই তো। তাহলে এ আর বি এর টোটাল একসঙ্গে কতটা ডিস্টেন্স কভার করতে হয়েছে, না টোটাল ট্র্যাকটির পরিধি কত, না 600 মিটার। তাহলে 600 মিটার টোটাল ডিস্টেন্স দুজনকে মিলে কভার করতে হবে। তারা একসঙ্গে মিলে 50 মিটার ডিস্টেন্স কভার করছে 1 সেকেন্ডে। তাহলে 600 মিটার ডিস্টেন্স কতক্ষণে কভার হবে, না 50 থেকে 600 হয়েছে। তাহলে 50 থেকে 600 কত গুণ, 50 থেকে আমরা কত গুণ করলে 600 পাই, তুমি বলে 12 গুণ করে। তাহলে ডিস্টেন্স যদি 12 গুণ হয়, সময়ও 12 গুণ লাগবে, তার মানে 12 সেকেন্ড পর তারা প্রথমবার দেখা করেছে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট, যে কী করে তোমরা প্রথমবার দেখা করেছে, কীভাবে প্রথমবার দেখা হয়েছে, কোথায়, এবং প্রথমবার কত সময় পর দেখা হয়েছে সেটা নির্ণয় করবে। ঠিক আছে, এবং এটারই যদি তোমাকে ফর্মুলা আমি জিজ্ঞেস করি, ফর্মুলা তুমি কি বলবে, তারা ফার্স্ট টাইম কখন মিট করেছে, না তার জন্য ফর্মুলা কি, না এল বাই এ প্লাস বি, যেখানে এল কি হবে, না এল হচ্ছে এই ট্র্যাকটির লেন্থ, এল কি, না ট্র্যাকের লেন্থ,
লেন্থ অফ দ্য ট্র্যাক বাই এ প্লাস বি কি না এ প্লাস বি হচ্ছে এদের রিলেটিভ স্পিড। তাহলে যখন দুই ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে, পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে, তখন আমরা তাদের রিলেটিভ স্পিড কী করে না করি, তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের সাম করে। তাহলে এখানে দেখো দুজন পরস্পর বিপরীত দিকে যাত্রা করছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে না 30 + 20 দ্যাট ইজ 50। আর এল কত বলা হয়েছে না 600, তাহলে 600/50 এবং দ্যাট ইজ কত না 12 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে ফর্মুলা দিয়ে যদি আমরা করি তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আনসার নির্ণয় করতে পারবো। আর যদি আমাদের কনসেপ্ট মনে থাকে তাহলে আমরা জীবনেও কোনোদিন এই প্রশ্ন ভুল করে আসতে পারবো না। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন আমাদের কী আছে না, ফার্স্ট প্রশ্নের আনসার আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন আমাদের কী আছে না, তারা কখন স্টার্টিং পয়েন্টে দেখা করবে, সে মিলিত হবে। তাহলে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার জন্য আমরা তো এই লাস্ট স্লাইডেই তোমাদের বুঝিয়ে দিয়েছি যে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার জন্য তারা সেম ডাইরেকশানে যাক বা অপোজিট ডাইরেকশানে যাক, সার্কুলার ট্র্যাকটির যে লেন্থ সেই লেন্থটি কভার করতে ইন্ডিভিজুয়াল কত টাইম লাগে, এই ইন্ডিভিজুয়ালি যে টাইম লাগে সেই টাইমের এলসিএমই হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্টে কখন তারা প্রথমবার মিলিত হবে সেই টাইম। ঠিক আছে, তাহলে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার জন্য তারা স্টার্টিং পয়েন্টে এসে কখন এসে মিলিত হবে, তার জন্য আমরা কী করব, তাদের ইন্ডিভিজুয়াল টাইম, তার মানে কি এই পুরো এল যে সার্কুলার ট্র্যাকটি আছে সেই ট্র্যাকটিকে পুরো কভার করতে এর ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগছে এবং বি এর ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগছে তাদের এলসিএম। তাই তো, তাহলে দেখো এল পুরো লেন্থ, এই এলের ভ্যালু কত বলেছিলাম আমি 600। তাহলে এই 600 মিটার যে পুরো ট্র্যাকটির দৈর্ঘ্য সেই ট্র্যাকটিকে এ যদি একবার পুরো এক পাক খায় তাহলে কত টাইম লাগবে না 600/30। আর L/B, তার মানে বি যদি পুরো ট্র্যাকটিকে একবার পাক খায় তাহলে কত টাইম লাগছে না 600/20। আর 600/30 করলে আমরা কত পাবো না 20 সেকেন্ড, তাই তো 20 সেকেন্ড। আর 600/20 করলে আমরা কত পাবো না 30 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড আর 30 সেকেন্ডের এলসিএম কত না 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড পরে তারা কি হবে না প্রথমবার এই স্টার্টিং পয়েন্টে এসে মিলিত হবে। তাহলে এই গেল তোমাদের কেস 2, যেখানে অপোজিট ডিরেকশানে দুজন ব্যক্তি সার্কুলার ট্র্যাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নেক্সট চলে আসি আমরা নেক্সট কনসেপ্টে আমরা দেখব যদি দুই এর বেশি ব্যক্তি এসে ট্র্যাকের মধ্যে দৌড় প্রতিযোগিতা করে। ঠিক আছে, সার্কুলার ট্র্যাক যেখানে দুয়ের বেশি ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেখানে আমরা দেখব যে কখন তারা প্রথমবার মিলিত হচ্ছে। তা একটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে সার্কুলার ট্র্যাকে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার জন্য কনসেপ্ট সবসময় এক। স্টার্টিং পয়েন্টে শুরু করেছে তারা যে পয়েন্টে, সেই পয়েন্টে একের বেশি ততোধিক ব্যক্তি যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমার স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার ফর্মুলা এক। ফর্মুলা কি, তাদের ইন্ডিভিজুয়াল টাইম পুরো একটি পাক খেতে তাদের ইন্ডিভিজুয়ালি যত টাইম লাগে তাদের সেই এলসিএমই, সেই টাইমের এলসিএমই হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য যে সময় লাগে। কিন্তু এই যে কোনো একটি পয়েন্টে স্টার্টিং পয়েন্ট বাদ দিয়ে অন্য যে কোনো একটি পয়েন্টে প্রথমবার মিলিত হওয়ার জন্য যে ফর্মুলা সেটি কিন্তু ক্রমশ চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সেটির জন্য তোমায় কনসেপ্ট বুঝতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে এটি একটি সার্কুলার ট্র্যাক এবং এই সার্কুলার ট্র্যাকে কোনো একটি পয়েন্ট থেকে তিনজন ব্যক্তি যাত্রা শুরু করেছে। তার আমি ধরলাম, দেখো এই যে পয়েন্টটা আমি এঁকে রেখেছি সেই পয়েন্ট থেকে ABC যাত্রা শুরু করেছে, যেখানে A এর স্পিড বলা হয়েছে স্মল a, B এর স্পিড বলা হয়েছে স্মল b এবং C এর স্পিড বলা হয়েছে স্মল c। ঠিক আছে, এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটি হচ্ছে প্রথমবার তাদের কখন দেখা হবে। এটি আমাকে নির্ণয় করতে হবে এবং এটি খুবই ভাইটাল কোশ্চেন্স। তাহলে দেখো প্রথমবার তাদের কখন দেখা হচ্ছে, তোমরা যদি এখানে তিনজন ব্যক্তির বদলে দুজন ব্যক্তি দেওয়া থাকতো তাহলে তোমরা কি করতে, তোমরা এটা করতে সেটি হচ্ছে আমি A আর B দেখতে পাচ্ছি একই দিকে যাত্রা করছে, তাহলে A আর B এর রিলেটিভ স্পিড কত হবে না A ডিফারেন্স B। আমি জানি না A এর স্পিড বেশি না B এর স্পিড বেশি, তাহলে A আর B এর রিলেটিভ স্পিড কত না A ডিফারেন্স B। কত দূরত্ব তাদের কভার করতে হবে একসঙ্গে না পুরো সার্কুলার ট্র্যাকের যা লেন্থ। তাহলে তারা প্রথমবার কখন দেখা করবে না A আর B
এ আর বি এর প্রথমবার কখন দেখা হবে? এ আর বি প্রথমবার দেখা হবে কখন? না এল বাই এ ডিফারেন্স বি, এল বাই এ ডিফারেন্স বি এই টাইম পর, এত সেকেন্ড পর, তাই তো? এবার তোমরা বলো যে বি আর সি এর রিলেটিভ স্পিড কত? বি আর সি এর রিলেটিভ স্পিড হচ্ছে বি ডিফারেন্স সি। আমি জানি না বি এর স্পিড বেশি না সি এর স্পিড বেশি, তাই না? বি ডিফারেন্স সি লেগেছি। তাহলে বি আর সি প্রথমবার কখন দেখা করবে? বি আর সি এর প্রথমবার কখন দেখা হবে? না এল হচ্ছে টোটাল লেন্থ, যে লেন্থটা কভার করতে হবে, সেই লেন্থ তাদের কোন স্পিডে কভার করতে হবে? না রিলেটিভ স্পিডে। রিলেটিভ স্পিড কত? বি ডিফারেন্স সি। তাহলে এ আর বি এর দেখা হচ্ছে এল বাই এ ডিফারেন্স বি এই সেকেন্ডে, এবং বি আর সি এর দেখা হচ্ছে এল বাই বি ডিফারেন্স সি এ এত সেকেন্ডে। তাহলে এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে, না এ বি সি এর প্রথমবার কখন দেখা হবে? না এই যে দুটি আমরা টাইম পেলাম, এল বাই এ ডিফারেন্স বি এবং এল বাই বি ডিফারেন্স সি, এদের এলসিএম করলেই আমি পেয়ে যাব না প্রথমবার কখন দেখা হবে তাদের, একসঙ্গে তারা প্রথমবার কখন দেখা করবে এ বি সি, সেটা যে কোনো পয়েন্টে, স্টার্টিং পয়েন্টে ছাড়া। তাহলে এলসিএম অফ কি? এল বাই এ ডিফারেন্স বি অ্যান্ড এল বাই বি ডিফারেন্স সি, এবং সেই ফর্মুলাটাই এখানে লেখা হয়েছে। এটিই হচ্ছে কনসেপ্ট। তাহলে সার্কুলার ট্র্যাকের আশা করি যে কোনো প্রশ্ন এলে তোমরা খুবই সহজে আনসার করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা এখানে যদি দুটো মানুষ একই দিকে যাত্রা করে, কিন্তু অপর মানুষটি, ধরলাম এই সি ব্যক্তি, এদের বিপরীত দিকে যাত্রা করে, তখন আমি কি করব? তখন তোমরা এটা করতে হবে। তখন তোমরা কি করবে? খুব ভালো করে বুঝে নাও। তখন তোমরা কি করবে? না এ আর বি রিলেটিভ স্পিড কত? না এ ডিফারেন্স বি, যার স্পিড বেশি তার থেকে যার স্পিড কম তাকে আমরা সাবস্ট্রাক্ট করলেই এদের রিলেটিভ স্পিড পেয়ে যাবো। তাহলে এ আর বি এ কখন দেখা হচ্ছে? না এল বাই এ ডিফারেন্স বি এই টাইমে। কিন্তু যেহেতু বি আর সি এরা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এ আর সিও পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাই তোমরা যে কোনো একজনের সঙ্গে সি এর রিলেটিভ স্পিড বার করবে, এ এর সঙ্গে সি এর অথবা বি এর সঙ্গে সি এর। আমি বি এর সঙ্গে সি এর নির্ণয় করছি, তোমরা এর সঙ্গে সি এর করে তোমরা নিজেরা করে দেখে নেবে যে একই আসছে কিনা। দেখো বি আর সি এর রিলেটিভ স্পিড কত? বি আর সি পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বি আর সি রিলেটিভ স্পিড এখন কত হবে? না বি প্লাস সি। তাহলে এই রিলেটিভ স্পিডে এরা ঠিক কত সময় প্রথমবার মিট করবে? না এল বাই বি প্লাস সি টাইমে, এল বাই বি প্লাস সি টাইমে। তাহলে আমি দেখলাম যে এ বি তারা কখন প্রথমবার দেখা করছে? না এল বাই এ ডিফারেন্স বি এই সময়। আর বি আর সি কখন দেখা করছে প্রথমবার? না এল বাই বি প্লাস সি এই সময়। তাহলে কনসেপ্ট একই, আগে আমরা এই দুটি সময়ের এলসিএম করছিলাম, এখন আমরা এই দুটি সময়ের এলসিএম করব, তাহলেই আমরা পেয়ে যাব যে তাদের প্রথমবার কখন দেখা করবে। এবার তোমরা আমাকে বলতে পারতে, দাদা আপনি এখানে এ আর সি করলেন, এটা কি বি আর সি করলেন, আমি যদি এ আর সি এর মধ্যে রিলেটিভ স্পিড বার করতাম এবং তারা প্রথমবার কখন দেখা করতো সেটা নির্ণয় করতাম, এবং সেখান থেকে যদি আমরা তিনজনকার প্রথমবার কখন দেখা হবে এলসিএম করে নির্ণয় করতাম, তাহলে কি আনসার এক হতো? অবশ্যই আনসার এক হবে, এবং তার জন্যেই তোমাদের আমি এই প্রশ্নটির সমাধান করে দেখালাম। তোমরা এই ডেটার উপর বেস করেই আরেকবার এসেছি আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটি আরআরবি এনটিপিসি CBT 1 2021 পেপার থেকে নেওয়া হয়েছে। দেখো এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় তাড়াতাড়ি কী করে করবে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, যদি x/y = 3:4 হয়, তাহলে 4x + 3y এবং 4y - 4x এর রেশিও কী হবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্স এবং ওয়াই এর রেশিও বলা হয়েছে। রেশিও টার্মগুলো কী আছে? 3 এবং 4। আমরা ছোটোবেলায় কী করতাম? না এক্স সমান 3a অথবা 3কে ধরতাম, এবং ওয়াই সমান ধরতাম কি 4কে, এবং এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা এই রেশিওতে কী করতাম? পুট করে দিতাম। তাহলে দেখো এখন আমরা বড় হয়ে গেছি, আমরা অনেক কিছু শিখে গেছি, এবং আমরা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, যেখানে আমায় খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোনো একটি প্রশ্নের সমাধান করতে হবে। তাই সেক্ষেত্রে আমি আর এই কে এর ভ্যালু আর পুট করবো না, আমি ডাইরেক্ট এক্সের ভ্যালু 3 এবং ওয়াইয়ের ভ্যালু 4 পুট করবো, আনসার আমি পেয়ে যাব। আমার কার ভ্যালু বের করতে হবে? না 4x + 3y, আর রেশিও মানে আমরা জানি কি ভাগ, বাই 4y - 4x।
তাহলে দেখো এক্সের ভ্যালু আমি কত বললাম না 3 আর ওয়াই ভ্যালু 4 পুট করে দেবো। তাহলে এক্সের ভ্যালু যদি 3 পুট করি আর ওয়াই ভ্যালু যদি 4 পুট করি তাহলে দেখতে পাচ্ছি 4 3 12 এবং 3 4 12। তার মানে 12 প্লাস 12 উপরে কত পাচ্ছি না উপরে পাচ্ছি 24। আর নিচে দেখো 4y মাইনাস 4x আছে, তাহলে এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। আর ওয়াই আর এক্সের মধ্যে ডিফারেন্স কত, ওয়াইয়ের ভ্যালু 4 এবং এক্সের ভ্যালু 3, তাহলে 4 মাইনাস 3 করলে কত পাবো 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ইন্টু 1 করলে 4 পাবো এবং 4 আর 24 কাটাকুটি হয়ে পড়ে থাকছে ওপরে 6। তার মানে 6/1 পাচ্ছি 4x প্লাস 3y বাই 4y মাইনাস 4x এর ভ্যালু। তার মানে 6/1 মানে আমি লিখতে পারি কত 6:1। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আবার আমি যেটা নিয়ে এসেছি সেটি হচ্ছে এসএসসি সিজিএলের 2023 টিয়ার 1 পেপার থেকে নেওয়া হয়েছে এবং খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছ এই যে কম্বিনেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটি এসএসসি সিজিএল পেপার থেকে নেওয়া এবং একটি এনটিপিসি থেকে নেওয়া। এই যে দুটি প্রশ্ন আমরা দেখি, এরকম যে প্রশ্নগুলো প্যাটার্নগুলো আমরা দেখছি, এটা কিন্তু দুটি এক্সামের জন্যই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যে এই যে প্রশ্নটি 4 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে এটি যে শুধুমাত্র এসএসসি সিজিএলের জন্যই ইম্পর্ট্যান্ট, এনটিপিসিতে এই ধরনের প্রশ্ন আসবে না সেটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, এনটিপিসিতেও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবো। তাই এই যে আমরা প্রশ্নের একগুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রশ্নগুলো কিন্তু দুটো এক্সামের জন্যই ইকুয়াল ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রশ্নে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য হোল সারফেস এরিয়া অফ এ কোন অফ বেস রেডিয়াস 6 সেমি অ্যান্ড হাইট 8 সেমি। তাহলে একটি কোণের আমায় কী নির্ণয় করতে হবে, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারি। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে। কী কী দেওয়া হয়েছে না, ব্যাসার্ধ দেওয়া হয়েছে 6 সেমি এবং উচ্চতা দেওয়া হয়েছে 8 সেমি। তাহলে এবার তোমার এটা জানতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল বা হোল সারফেস এরিয়া, হোল সারফেস এরিয়া যেটাকে আমি WSA, হোল সারফেস এরিয়াকে আমরা WSA দিয়ে ডিনোট করে থাকি। তাহলে এই হোল সারফেস এরিয়ার ফর্মুলা তোমায় জানতে হবে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানে আর মানে আমরা কি জানি, আর হচ্ছে এই যে কোণটি, এই কোণটির ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমি কোথায় পাই না সার্কেলে পাই, তার মানে কোণ দেখতে কীরকম হয় সেটা আমায় জানতে হবে। তার জন্য তোমায় চলে আসতে হবে, দেখো আমি তোমাদের জন্য অলরেডি এটি রেডি করে রেখেছি যে কোণের সমস্ত ফর্মুলা এবং কোন জিনিসটি কী সেটি তোমাকে জাস্ট এই একটি স্লাইড দিয়ে বুঝিয়ে দেবো। দেখো এই যে চিত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটিকে আমরা বলে থাকি কোণ বা শঙ্কু। ঠিক আছে, শঙ্কু হয় অ্যাকচুয়ালি কীরকম তোমরা সবাই দেখেছো, বরের টোপর, তাই তো। তো বরের টোপর হচ্ছে একটি আদর্শ শঙ্কুর উদাহরণ। ঠিক আছে, যেটি একটি ফাঁপা শঙ্কু। তা বরের টোপর কীরকম দেখতে হয় আমরা জানি যে বরের টোপর নিচের অংশে কী থাকে, একটি সার্কেল থাকে। ঠিক আছে, আর এই ওপরের অংশটি কী থাকে, এটি হচ্ছে টোপরের পৃষ্ঠদেশ। ঠিক আছে, পৃষ্ঠদেশ একদম ওপরে থাকে একটি পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে একদম যেটা পিক পয়েন্ট, যেটাকে আমরা অ্যাপেক্স বলে থাকি, এবং বাংলায় এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। বাংলায় এর নাম কি, শীর্ষবিন্দু। তাহলে অ্যাপেক্সকে আমরা কী বলছি না শীর্ষবিন্দু। ঠিক আছে, এবার এই অ্যাপেক্স থেকে নিচের যে বেস বা ভিত্তি যাকে বলে থাকি, এই বেসের একদম মিডল পয়েন্ট বা কেন্দ্র অবধি যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে সেই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো যে এই শঙ্কু বা কোণের হাইট। তাহলে অ্যাপেক্স থেকে বা শীর্ষবিন্দু থেকে একদম যে কোণের ভিত্তি বা যে বেস সার্কেল, সেই বেস সার্কেলের একদম সেন্টার অবধি যে লাইন বা স্ট্রেট লাইন আমরা ড্র করবো সেই স্ট্রেট লাইনটিকে আমরা কী বলবো না কোণের হাইট। এবার আমরা যে এই যে বেস দেখতে পাচ্ছি, এই বেসটি একটি সার্কেল, তাহলে এই সার্কেলের পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে, আর এই যে কোনো একটি বিন্দু, এই সার্কেলের পরিধির ওপর যে কোনো একটি বিন্দুর সঙ্গে যদি আমি এই অ্যাপেক্স বা শীর্ষবিন্দুকে যোগ করে দিই, কানেক্ট করে দিই, তাহলে যে লাইনটা আমরা পাবো, যে স্ট্রেট লাইনটি আমরা পাবো তাকে আমরা কী বলবো, তাকে আমরা বলবো ল্যাটারাল অথবা স্ল্যান্ট হাইট। যাকে আমরা কী বলবো, ল্যাটারাল অথবা স্ল্যান্ট হাইট। তাহলে এই অ্যাপেক্স বা শীর্ষবিন্দু থেকে এই পরিধির ওপর অসংখ্য এরকম লাইন টানা যায় এবং প্রত্যেকটা লাইনের কী হবে, লেন্থ ইকুয়াল হবে, এবং এই ল্যাটারাল অথবা স্ল্যান্ট হাইটকে আমরা এল দিয়ে ডিনোট করে থাকি। কী দিয়ে, এল দিয়ে। তাহলে আমরা কী কী জিনিস জানতে পারলাম, একটি হচ্ছে হাইট জানতে পারলাম কোণের, এবং এবং অন্যটি কী জানতে পারলাম, অন্যটি হচ্ছে ল্যাটারাল অথবা স্ল্যান্ট হাইট জানতে পারলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি বা বেস সেটি একটি সার্কুলার বেস, এবং এই সার্কুলার বেসের কী থাকবে, রেডিয়াস থাকবে। তাহলে আমরা মনে রাখবো
যে রেডিয়াস, ল্যাটারাল অথবা স্ল্যান্ট হাইট এবং হাইট মিলে যে ট্রায়াঙ্গেল তৈরি করবে সেটি একটি কী হবে না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, সেটি একটি কী হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলায় আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু কী হয় বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি যে এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটি আমার সবসময় মনে রাখতে হবে এবং এখান থেকেই ফর্মুলাটি এসছে যে স্ল্যান্ট হাইটের লেন্থ আমরা কী করে পাই না রেডিয়াসের স্কোয়ার এবং হাইটের স্কোয়ারকে যদি আমরা কী করে দিই বর্গমূল করে দিই। দেখো এল ইজ ইকাল টু আমরা কী দেখতে পাচ্ছি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে ঠিক এই ফর্মুলা দিয়ে আমরা কী পাবো না স্ল্যান্ট হাইট অথবা হাইট অথবা রেডিয়াসের ভ্যালু পাবো, ঠিক আছে, যদি আমার বাকি দুটির ভ্যালু জানা থাকে। বাকি দুটির মান যদি আমার জানা থাকে, মানে যদি আমার কাছে হাইট এবং রেডিয়াসের ভ্যালু বা মান জানা থাকে তাহলে আমি ল্যাটারালস বা স্ল্যান্ট হাইটের মান পেয়ে যাব। আর যদি আমার কাছে স্ল্যান্ট হাইটের মান জানা থাকে এবং হাইটের মান জানা থাকে তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাব। এবং যদি আমার কাছে রেডিয়াস এবং স্ল্যান্ট হাইট জানা থাকে আমি কী পেয়ে যাবো হাইট পেয়ে যাবো। তাহলে যে কোনো দুটি ভ্যালু থেকে আমি থার্ড ভ্যালুটি খুবই অনায়াসে পেয়ে যাবো। তাহলে এটি ফার্স্ট যে ফর্মুলাটি সেটি হচ্ছে স্ল্যান্ট হাইট বা ল্যাটারাল হাইটের লেন্থ আমি কী করে পাবো। নেক্সট ওয়ান হচ্ছে কার্ভড অথবা ল্যাটারাল সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া কোন পার্টটিকে বলবো? দেখো এটা একটি 3D পিকচার। এই 3D পিকচারে দেখো এই যে আকাশি কালারের সেট দিয়ে আমি দিয়েছি, এটি হচ্ছে আমরা বুঝতেই পারছি এটা বরের, যদি একটা বরের টোপর আমি নিই তাহলে টোপরটির যে পার্টটা বাইরের দিকে আছে, যে পার্টটি বাইরের দিকে আছে, ঠিক আছে, সেই পার্টটি হচ্ছে কি ল্যাটারাল সারফেস বাস কার্ভ সারফেস, ঠিক আছে, বা পার্শ্বতল, যাকে বাংলা কী বলি পার্শ্বতলের ক্ষেত্রফল। সেই পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল, যেখানে আর হচ্ছে কি রেডিয়াস অফ দ্য বেস এবং এল হচ্ছে কি না স্ল্যান্ট হাইট। এবার আমরা চলে আসবো টোটাল সারফেস এরিয়া। এবার যদি এই শঙ্কুটি একটি কী হয়, যদি একটি সলিড হয়, যদি শঙ্কুটি একটি সলিড হয়, ঠিক আছে, বরের টোপর সাধারণত সলিড হয় না, সেটির এবার মাত্র আমরা কার্ভ সারফেস এরিয়া পেতে পারি, সেটা আমি কেবলমাত্র কার্ভ সারফেস এরিয়া পেতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এই শঙ্কুটি একটি সলিড হয় তাহলে আমরা কী পাবো, এর কার্ভ সারফেস এরিয়াও পাবো এবং এর বেস এরিয়াও পাবো। বেস বলতে কি, বেস হচ্ছে এই সার্কেলটি। তাহলে টোটাল সারফেস এরিয়া ইজ ইকাল টু কী হবে কার্ভ সারফেস এরিয়া প্লাস বেস এরিয়া। তার মানে কি দুটি সেট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সেটটি হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, মানে যেটিকে আমরা এই আকাশি কালার দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে, আর যেটিকে আমরা হলুদ কালার দিয়ে ডিনোট করেছি, ইয়েলো কালার দিয়ে ডিনোট করেছি, সেটি হচ্ছে কি না বেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়া আর বেস এরিয়া মিলে আমরা কী পাবো না টোটাল সারফেস এরিয়া। আর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা আমি কি জানি পাই আর এল। আর বেস এরিয়া কি, বেসটি কি একটা সার্কুলার বেস, আর সার্কুলার এরিয়া আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর এল এবং পাই আর স্কোয়ার থেকে যদি আমরা পাই আরকে কমন নিয়ে নিই পড়ে থাকে কি আর প্লাস এল। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল হয়ে গেল কি না টোটাল সারফেস এরিয়া, যেটি আমি ওই প্রশ্নটিতে লিখেছি। আর লাস্ট যে ফর্মুলাটি পড়ে থাকে সেটি হচ্ছে ভলিউম অফ দিস কোন। তাহলে ভলিউমের ফর্মুলা কি ডাইরেক্ট, ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর এটাকে মনে রাখার জন্য আরও খুব ভালোভাবে মনে রাখবো, আমরা সাধারণত 1/3 পাই আর স্কোয়ার এইচ এই টার্মটার সঙ্গে বেশি পরিচিত, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কীভাবে মনে রাখবে না 1/3 পাই আর স্কোয়ার দিয়ে আমরা কী পাই না সার্কেলের এরিয়া পাই। সার্কেলটি অ্যাকচুয়ালি কি না এই শঙ্কুর বেস, তাই পাই আর স্কোয়ারকে আমরা লিখতে পারি কি না বেস এরিয়া। তাহলে 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট হচ্ছে শঙ্কুর ভলিউম। যেহেতু এখানে বেসটি সার্কুলার তাই আমি নিয়েছি পাই আর স্কোয়ার। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ অথবা 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে আশা করি কোন সম্বন্ধে তোমাদের একটা বেসিক ধারণা তোমাদের দিতে পারলাম। এবার আমি চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। দেখো প্রশ্নে কী বলা হয়েছে না হোয়াট ইজ দ্য হোল সারফেস এরিয়া অফ দ্য কোন অফ বেস রেডিয়াস 6 সেমি এবং হাইট 8 সেমি। তাহলে আমার এখানে দুটি জিনিস দেওয়া হয়েছে, একটি হচ্ছে ব্যাসার্ধ এবং হচ্ছে উচ্চতা, তাই তো। তাহলে ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস বা আর। তাহলে আরের ভ্যালু কত বলা হয়েছে 6 সেন্টিমিটার। আর উচ্চতা কত বলা হয়েছে, উচ্চতা মানে হচ্ছে হাইটের ভ্যালু কত বলা হয়েছে 8। তাহলে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু না এলের ভ্যালু, তবেই আমরা আমরা স্ল্যান্ট হাইট অথবা ল্যাটারাল হাইটের ভ্যালু পাবো, মান পাবো। তাহলে আমরা জানি যে কোনটার যে বেস সেটি কি না সার্কুলার, আর এই সার্কুলার বেসের আমার কী দেওয়া আছে না রেডিয়াস দেওয়া হয়েছে, হাইটও দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে স্ল্যান্ট হাইট হচ্ছে কি না একদম অ্যাপেক্স বা শীর্ষবিন্দু থেকে যদি আমার এই সার্কুলার বেসের পরিধির ওপর, তাই তো, সার্কুলার বেসের সার্কামফারেন্সের ওপর যে কোনো পয়েন্ট পর্যন্ত একটি স্ট্রেট লাইন ড্র করা হয় তাহলে তাকে আমরা বলতে পারি কি না এল বা স্ল্যান্ট হাইট। আর এই এলের ভ্যালু আমরা নির্ণয় করতে হবে। আমরা জানি যে রেডিয়াস, হাইট এবং এল সবসময় একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে। আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কার ভ্যালু জানা আছে, রেডিয়াস মানে হচ্ছে বেসের ভ্যালু জানা আছে কত 6, হাইটের ভ্যালু জানা আছে কত 8। আমার নির্ণয় করতে হবে এলের ভ্যালু। আর আমরা সবাই একটি জিনিসের সঙ্গে পরিচিত, সেটি হচ্ছে ট্রিপলেট, তাই তো। তাই 6, 8 এবং এর সঙ্গে যদি 10 দিয়ে দিই তাহলে আমরা সবাই জানি যে 6, 8, 10-এর এই যে সেট এটি একটি ট্রিপলেট তৈরি করে, মানে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড, যেখানে 10 সবসময় কী কার ভ্যালু হয় না হাইপোটেনিউসের ভ্যালু হয়। তার মানে এলের ভ্যালু কত হবে না 10। তার মানে 10 সেন্টিমিটার হবে আমার এলের ভ্যালু। নির্ণয় করতে হবে কি এবার
টোটাল সারফেস এরিয়া বা হোল সারফেস এরিয়া, কারণ টিএসএ বা ডাব্লিউএসএ ইজ ইকুয়াল টু আমরা কী জানি না, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই এর ভ্যালু লিখে দাও 22/7। আর এর ভ্যালু কত না, আর এর ভ্যালু আমার দেওয়া আছে, রেডিয়াস কত 6, আর আর প্লাস এল মানে কত 6 + 10, আমি পেয়ে গেছি এর ভ্যালু কত 10, তাহলে 6 + 10 কত 16, তাহলে 22 × 6 × 16 22/7। এবার তোমরা কী করবে দেখো, দুরকমভাবে তোমরা এই গুণটি করতে পারো। দেখো 22 × 6 × 16, 6 × 16 আমরা সবাই জানি 96, তাহলে 22 × 96 22/7। তোমরা করতে পারো কি না, এই 22কে তোমরা লিখতে পারো 20 + 2, 20 + 2 করলে তোমাদের গুণ করতে অনেক সুবিধা হবে, ডাইরেক্ট 22-এর সঙ্গে গুণ না করে, ঠিক আছে। আর তোমরা কী ভাবতে পারো না, 22কে তোমরা কী ভাবতে পারো না 11 × 2। দেখো 96-এর সঙ্গে 11 তোমরা গুণ করে গুণফল তোমরা নির্ণয় করতে হবে। কী করে তোমরা 96 × 11 করবে, 6 দেখতে পাচ্ছি আমার এখানে ইউনিট ডিজিট আছে, তোমরা 6 ইউনিট ডিজিট বসিয়ে দাও। এবার 9 আর 6 যোগ করে কত হয় 15, 15-র 5 লেখো। আর বাকি যে হাতে 1 পড়ে আছে সেই 1 9-এর সঙ্গে যোগ করে দাও, 9-এর সঙ্গে যোগ করলে কত হবে 10। তাহলে এই তোমার গুণফল বেরিয়ে গেল যে 1056 হচ্ছে 96 × 11-এর ভ্যালু, ঠিক আছে। তাহলে 96 × 11 করলে আমরা পাচ্ছি 1056, তাহলে এর সঙ্গে 2 গুণ করলেই আমি পেয়ে যাবো 22 × 96 করলে কত হয়। তাহলে 2 গুণ করা অনেক সোজা, 2 6 12 2, 2 5 10 11, আর একটা 1 বসে গেল 2, তাহলে 2112/7, তার মানে 7 × 3 = 21। তারপরে দেখতে পাচ্ছি একটা 0 আসছে, তার মানে দেখো 301, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। পুরো ভাগ আমাকে করতেও হলো না, কারণ বাকি যে কটি ভ্যালু আছে সেই সব কটি ভ্যালু কিন্তু 7 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটি আসবে তার থেকে অনেক বড়, ঠিক আছে। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 আবার যে প্রশ্নটি আমরা দেখতে পাবো সেটি আরআরবি এনটিপিসি CBT 1 2021 পেপার থেকে নেওয়া হয়েছে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, যখন 5 জন পুরুষ 12 দিনে একটি প্রাচীর বানাতে পারে, 10 দিনে আসল প্রাচীরের চেয়ে 50% বেশি একটি প্রাচীর তৈরি করতে কতজন পুরুষের প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না 5 জন পুরুষ 12 দিনে প্রাচীরটি পুরো তৈরি করতে পারে, তাই তো। তাহলে আমরা সবাই জানি যেটা মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট এই ধরনের অঙ্কে সেটি হচ্ছে টোটাল ওয়ার্ক। এই যে পাঁচিলটি তৈরি হচ্ছে সেই পাঁচিলটি অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক আমরা কি করে পাই না, টোটাল নাম্বার অফ ওয়ার্কার মানে কতজন কাজ করছে, তাই তো। তাহলে মেন ইন্টু ডেজ করে টোটাল নাম্বার অফ মেনের সঙ্গে কতদিন তারা লাগাচ্ছে সেই ভ্যালুটি গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক। দেখছি 5 জন পুরুষ কাজ করছে, 12 দিন কাজ করছে, তাহলে 5 × 12 টোটাল 60 ইউনিট হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এই 60 ইউনিট হচ্ছে আমাকে কাজ করতে হচ্ছে। এবার বলছি 60 ইউনিট ওয়ার্কই 10 দিন না, 60 ইউনিট ওয়ার্ক করতে হবে না, বলেছে 10 দিনে প্রাচীরের চেয়ে 50% বেশি একটি প্রাচীর, মানে 60 ইউনিট ওয়ার্ক তো করতেই হবে এবং এর থেকেও 50% বেশি আরেকটি প্রাচীর তৈরি করতে হবে। আচ্ছা বলো তো 60-র 50% মানে কত। আমরা সবাই জানি যে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, হাফ, অর্ধেক। তার মানে 60 তো করতেই হচ্ছে, প্লাস তাহলে এখন টোটাল ওয়ার্ক কত হচ্ছে, এখন টোটাল ওয়ার্ক হচ্ছে 60 তো আমায় করতেই হচ্ছে, প্লাস এর থেকেও এর 50% বেশি, 60-র 50% মানে 60 × হাফ, আর 60 × হাফ করলে কত হয় 30, তার মানে 90 ইউনিট ওয়ার্ক এখন করতে হচ্ছে। তাহলে 90 ইউনিট ওয়ার্ক যদি আমায় করতে হয়, 90 ইউনিট যদি ওয়ার্ক করতে হয় তাহলে সেটা কদিনে করতে হবে না 10 দিনে। তাহলে 10 দিনে আসল প্রাচীরের 50% বেশি একটি পাঁচিল তৈরি করতে হবে, তার মানে 10 দিনে 90 ইউনিট ওয়ার্ক তৈরি করতে হবে। তাহলে কতজন মানুষ প্রয়োজন, কতজন পুরুষের প্রয়োজন। তাহলে আমরা একটু আগে দেখেছি টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু ম্যান ইন্টু ডেজ, আর টোটাল ওয়ার্ক এখন কত হয়ে গেল 90, আর ম্যান আমি জানি না কতজন লাগবে, আর ডেজ বলে দিয়েছে 10, তার মানে আলটিমেট ম্যানের ভ্যালু কত পেলাম না, ম্যানের ভ্যালু পেলাম কত না 90/10, দ্যাট ইজ 9। তার মানে আগে আমার ছিল 5 জন পুরুষ, এখন আরও 4 জন পুরুষ এক্সট্রা লাগছে। তাহলে প্রশ্ন খুব ভালো করে পড়বে, দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড, কতজন পুরুষ টোটাল লাগছে নাকি কতজন এক্সট্রা পুরুষ লাগছে। যদি বলে এক্সট্রা পুরুষ তাহলে আমি বলবো 4 এক্সট্রা লাগছে, 4 এক্সট্রা, 4 জন অতিরিক্ত লাগছে। কতজন অতিরিক্ত লাগছে যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আনসার 4। দেখো এখানে দুটো অপশানই তোমার কাছে আছে, 4ও আছে, আর টোটাল কতজন লাগছে যদি আমাকে বলে, তাই তো কতজন পুরুষ প্রয়োজন টোটাল, তাহলে আমি বলবো 9। তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু হবে 9। তাই খুব ভালো করে আনসারের দিকে দেখবে যে কোনটা আমায় চেয়েছে, আমায় অ্যাকচুয়ালি কী নির্ণয় করতে হবে, কতজন পুরুষের প্রয়োজন না অতিরিক্ত কতজন পুরুষের প্রয়োজন। যদি বলে অতিরিক্ত আনসার হবে 4, যদি বলে টোটাল তাহলে আমি বলবো 9। তাহলে এখানে শেষ হচ্ছে অফ কোশ্চেন নাম্বার 5। চলে আসি কোশ্চেন নাম্বার 6-এ।
কোশ্চেন নাম্বার 6-এ দেখতে পাচ্ছি দারুণ একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এই প্রশ্নটি এসএসসি সিজিএল 2023 টিয়ার 1 পেপার থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি ট্রিগোনোমেট্রির একটি অতীব ইম্পর্ট্যান্ট এবং খুবই কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, অঙ্কের মধ্যে কিন্তু কিছু নেই, খুব ভালো করে বুঝবে, জাস্ট ফর্মুলার উপর বেস করে অঙ্কটি দেওয়া হয়েছে। দেখো, এ কট থিটা প্লাস বি কোসেক থিটা ইজ ইকাল টু পি বলা হয়েছে, আর বি কট থিটা প্লাস এ কোসেক থিটা ইজ ইকাল টু কিউ বলা হয়েছে। নির্ণয় করতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ভ্যালু। কার ভ্যালু নির্ণয় করতে হবে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, তোমরা আমাকে বলো যে কট থিটা এবং কোসেক থিটার উপর বেসড আমরা কি ফর্মুলা জানি ট্রিগোনোমেট্রিতে? তোমরা সবাই বলবে যে দাদা কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত? 1। তোমরা সবাই জানো, তাই তো? তাহলে আমাকে এই ফর্মুলাটা কোনোভাবে কাজে লাগাতে হবে, তবেই আমি কট থিটা বা কোসেক থিটাকে রিমুভ করতে পারবো। কারণ দেখো, আমাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে হবে, এবং অপশান যেগুলো দেখতে পাচ্ছি সেই সবকটা অপশানে কোথাও কিন্তু কোসেক বা কট নেই, তাই তো? তাহলে এবার দেখো, কোসেক স্কোয়ার বা কট স্কোয়ার আমাকে নির্ণয় করতে হলে আমাকে এই জায়গাতেও কোনো রকমভাবে স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি প্রত্যেকটা ইকুয়েশনকে স্কোয়ার করে দিই, তাহলে আমরা কী পাবো? তাহলে এ কট থিটা প্লাস বি কোসেক থিটার হোল স্কোয়ার করে দিই, তাহলে এখানেও পাবো কত? পি স্কোয়ার। তাহলে দেখো, হোল স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি? এ স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস এ বি, সরি 2ab কট থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকাল টু কত? পি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমি ফার্স্ট ইকুয়েশনকে যদি স্কোয়ার করি। নেক্সট ইকুয়েশনকে যদি স্কোয়ার করে দিই বোথ সাইড, তাহলে আমরা কী পাবো? না বি স্কোয়ার কট স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস 2ab কট থিটা কোসেক থিটা ইজ ইকাল টু কিউ স্কোয়ার। এবার তোমায় কী করতে হবে? না, এবার তোমাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করতে হবে। তার মানে এই ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন বিয়োগ করতে হবে। তাহলে যদি আমি বিয়োগ করে দিই দুটো ইকুয়েশনকে, তাহলে বিয়োগ করলে আমি কী পাবো? না দেখো, কট স্কোয়ার থিটা এখানে কমন চলে যাচ্ছে, কট স্কোয়ার থিটা কমন চলে গেলে আমি কী পাবো? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও দেখো কী দেখতে পাচ্ছি? কোসেক স্কোয়ার থিটা কমন চলে যাচ্ছে, কমন গেলে কী পড়ে থাকছে? না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? আর এখানে দেখো, যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করলে 2ab কট থিটা কোসেক থিটা এখানে আছে, এখানেও 2ab কট থিটা কোসেক থিটা আছে, তাহলে এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাই তো? হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ, একদম দাদা ঠিক কথা। তাহলে যদি এরকম হয়, তাহলে আমি কি করতে পারি? না এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে কী করতে পারি? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কী করতে পারি? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করতে পারি, যেটা খুশি করতে পারি। তোমায় এটা নির্ণয় করতে হবে, তোমায় কার ভ্যালু নির্ণয় করতে হবে? না পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারই আছে। আর কি জানি? না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে আমাকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কোনো রকমভাবে এই জায়গার মধ্যে থেকে আনতে হবে, এই ফার্স্ট এই পার্টটুকুর মধ্যে। সেটা কী করে সম্ভব? যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিই, তাহলে এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি কমন নিই, তাহলে এই পার্টটুকুর মধ্যে কী পড়ে থাকবে? এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে কত? না মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা। আর এই পার্টটুকুর মধ্যে কী পড়ে থাকবে? না প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো, এই কট স্কোয়ার থিটা এটা আলটিমেট কী হলো? না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, যার ভ্যালু কত? 1। তার মানে আমি পেয়ে গেলাম যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ভ্যালু কত? না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার।